নমস্কার। বঙ্গ হিন্দু বার্তা ইউটিউব চ্যানেলের দর্শক এবং শ্রোতা বন্ধুদের আবারও স্বাগত জানাচ্ছি। গতদিন আমি আলোচনা করেছিলাম পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন এবং এই পরিস্থিতিতে বাঙালি হিন্দুদের কী করণীয় তা নিয়ে। আজ ওই প্রসঙ্গে আলোচনা তো করবই, তার সঙ্গে থাকছে বাংলাদেশের সাম্প্রতিক যে নির্বাচন হয়ে গেল তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ তথা ভারতের উপরে কী কী প্রভাব পড়তে পারে তা নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে এবং তারেক রহমান তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। কিন্তু ঘটনা সেটা নয়। ঘটনা হচ্ছে যে এতে করে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কি কিছু উন্নতি হবে? এটা তো উত্তর দেবে সময়। কারণ একটা কথা ভুলে গেলে আমাদের চলবে না যে বাংলাদেশে বাঙালি হিন্দুদের নিধন, নির্যাতন, মহিলাদের উপরে অত্যাচার, এ ঘটনা কিন্তু ধারাবাহিকভাবেই হয়েছে। এটা নয় যে কখনো এটা বন্ধ ছিল, এটা অনবরত একটা প্রসেস। কিন্তু তফাৎটা হলো যে অত্যাচারের নখ দাঁত কখনো কখনো একটু পলিশড ওয়েতে হয় এই অত্যাচার, আবার কখনো কখনো এটা খুব নির্লজ্জভাবে হয়ে থাকে। এতদিন পর্যন্ত এই ইউনূসের আমলে আমরা যা দেখছিলাম সেটা হচ্ছে প্রতিনিয়ত হিন্দুদের প্রায় গণহত্যাই করা হচ্ছিল, যখন তখন যে কোনো হিন্দুকে মেরে ফেলা, কেটে ফেলা ইত্যাদি। আপাতত মনে হয় যে বাংলাদেশে নির্বাচনের ভিত্তিতে একটা সরকার প্রতিষ্ঠিত হচ্ছে এবং এখানে একটা পলিশড হয়তো প্রলেপ, একটা কোটিং আমরা লক্ষ্য করতে পারি। তার মানে এটা কখনোই নয় যে বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ হয়ে যাবে, কারণ এটা অতীতেও হয়েছে এবং আগামী দিনেও হবে। যে কোনো মুসলমান অধ্যুষিত দেশে হিন্দু সহ যে কোনো মাইনরিটি কমিউনিটির ওপরে অনেক কিছু ঘটনা ঘটতে পারে। তো এর উত্তরটা দেবে সময়। এবং যারা বলেন যে নরেন্দ্র মোদী কী করছেন, নরেন্দ্র মোদীর উচিত ছিল ইমিডিয়েটলি একটা অ্যাকশন নেওয়া, একটা যুদ্ধ ঘোষণা করা। ইন্দিরা গান্ধী যা করেছিলেন কেন উনি তা করছেন না? এরা বেসিক্যালি মূর্খের স্বর্গে আছেন। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে বন্ধুরা আপনারা এক্স আর্মি ম্যান, কমান্ডো যারা ছিলেন বা এখনও আছেন তাদের কথা শুনবেন। তারা বিভিন্ন সময়ে যে মেসেজগুলো দিচ্ছেন ইউটিউব, বিভিন্ন টিভি চ্যানেলে বা সংবাদপত্রে যে সাক্ষাৎকারগুলো দিচ্ছেন তাদের কথা শুনবেন। দেখুন, বাংলাদেশ একটা স্বাধীন দেশ। আজ বললাম আর কালকেই আক্রমণ করলাম, ভারতের পক্ষে এমন অবস্থান নেওয়াটা সম্ভব নয়। এক। দুই হলো ৭১ এবং ২০২৬-এর পটভূমিকায় বিস্তর পার্থক্য রয়েছে। আজকের আন্তর্জাতিক রাজনীতি অনেক বেশি জটিল। চাপ তখনও ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে, কিন্তু পরিস্থিতিটা অনেকটা জটিল, এটা বোঝা দরকার। তাছাড়া আপনারা জানেন যে ভারতবর্ষ বর্তমানে চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ। চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছি আমরা মাত্র কিছুদিন আগেই। এবং আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের ফোরকাস্ট অনুসারে আমরা কিছুদিনের মধ্যেই থার্ড
লার্জেস্ট ইকোনমিতে পরিণত হয়ে যাব। এবং এই পরিস্থিতিতে যুদ্ধের মধ্যে গেলে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বেই অর্থনীতির ক্ষেত্রে। এবং আপনারা হয়তো জানেন বা জানেন না, কারণ মিনমিনে মিডিয়ায় এগুলোকে চেপে রাখা হয়, সরকারপন্থী বা তৃণমূলপন্থী সংবাদপত্রেও এগুলিকে চেপে রাখা হয়, যে ভারত সরকারের কিছু অর্থনৈতিক এমন পলিসি নিয়েছে মোদী সরকার, যার ফলে বাংলাদেশের ওপরে বিরাট অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে। এবং বাংলাদেশের বস্ত্র বয়ন শিল্প একেবারে মুখ থুবড়ে পড়েছে। এবং এই বস্ত্র বয়ন শিল্প হচ্ছে বাংলাদেশের অর্থনীতির একটা প্রধান স্তম্ভ, এবং এটা আজ থেকে নয়, সুদীর্ঘকাল ধরেই। তাছাড়া বর্তমানে বাংলাদেশে রান্নার জ্বালানি গ্যাসের সিলিন্ডারের দাম আকাশ ছোঁয়া, ব্ল্যাকেও মিলছে না সিলিন্ডার, এমন অবস্থা। মধ্যবিত্ত এমনকি বহু উচ্চবিত্ত পরিবারগুলিতেও এখন নাভিশ্বাস উঠেছে। বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষ খেতে পাচ্ছে না, পানীয় জলের সরবরাহের ক্ষেত্রে সাংঘাতিক অবস্থা। এবং ভারতের ব্যবসা বাণিজ্যের প্রভূত উন্নতি ঘটছে ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে। বাংলাদেশ বিশ্বের বাজার হারাচ্ছে। এগুলোকে বলে অর্থনৈতিকভাবে কোণঠাসা করে দেওয়া। একটা দেশকে শুধুমাত্র যুদ্ধ না করেও, সরাসরি আক্রমণ না করেও নানাভাবে কোণঠাসা করা যায়, তার অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গুঁড়িয়ে দেওয়া যায়। মোদী সরকার সেটাই করছে। তো এবারে নির্বাচনের দিকটায় আসি, কারণ আগেই বলেছি এক্ষুনি তারেক রহমানের শপথ, এক্ষুনি প্রধানমন্ত্রী হওয়া এবং এক্ষুনি সম্পর্কের বরফ কতটা গলে যাবে বা গলে গেল এ নিয়ে বলবার সময় আসেনি। কিন্তু এই নির্বাচন কতগুলো জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বাংলাদেশের নির্বাচনের প্রসঙ্গে বলছি। এটা হচ্ছে, আপনারা জানেন নিশ্চয়ই, যে পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া, সেটা স্থল সীমানা হোক বা জলসীমানা, বরাবর বাংলাদেশের যে এরিয়াগুলো আছে, এই এরিয়াগুলোর, এই সীমান্তবর্তী এলাকাগুলোর বাংলাদেশের প্রায় 90% আসনে বা তারও বেশি, কোথাও কোথাও অধিকাংশ আসনেই জামাতে ইসলামী বা জামাত জয়লাভ করেছে। সোজা কথায় জামাতিদের রমরমা চরমে উঠেছে ওইসব এলাকায়। এখান থেকেই বিষয়টা বা প্রশ্নটা উঠে আসছে যে তাহলে এটা ভারত এবং অবশ্যই পশ্চিমবঙ্গ তো বটেই জন্য কতটা অশনি সংকেত, এটা ভাববার। কারণ জামাত কি, জামাত কতটা বিপজ্জনক হতে পারে এ সম্পর্কে যাদের ধারণা নেই, একমাত্র তারাই চুপচাপ বসে থাকতে পারেন। নিতান্ত মূর্খের দল ছাড়া জামাত বা জামাত প্রসঙ্গে কতটা ভয়াবহ, নিতান্ত মূর্খ ছাড়া এই অভিজ্ঞতা আজকের দিনে সোশ্যাল মিডিয়ার জমানায় হয়তো সকলেরই আছে। জামাত একটা উগ্র সাম্প্রদায়িকতার বিদ্বেষ ছড়ানো দল, ধর্মীয় মৌলবাদীদের দল এবং টেররিস্টদের দল। এরা প্রকাশ্যভাবে শরিয়তকে সমর্থন করে বা শরিয়া আইন যাকে বলা হয় তাকে সমর্থন করে এবং এগুলোর প্রচার প্রপাগান্ডা করে থাকে এবং যেন তেন প্রকারেণ
সর্বত্র এই আইনের পক্ষেই সওয়াল করে থাকে। জামাতি নেতারা অতীতেও এই আইনের পক্ষেই সওয়াল করেছে, এটা নতুন কিছু নয়। কাজেই যারা এই তথাকথিত সেকুমাকু ফেকু তিনুপন্থী, তাদের ভেবে দেখার সময় এসেছে যে জামাত যখন ঘরের দোরগোড়ায় এসে গিয়েছে, এরপর কোথায় পালাবেন। আপনারা জানেন ইছামতি নদী এই টাকি, হিঙ্গলগঞ্জ এই অংশটা দিয়ে গেছে, পশ্চিমবঙ্গের কথা বলছি। এবং নদীর ওপারে হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা। হয়তো অনেকেই যারা ওপার বাংলার মানুষ, তারা অনেকেই হয়তো সাতক্ষীরা থেকেও এসেছেন, সর্বস্ব হারিয়ে স্বজনহারা হয়ে উদ্বাস্তু হয়ে। হয়তো এমন অনেকেই আছেন যারা বা যাদের পরিবার পরিজন হয়তো সাতক্ষীরায় ছিলেন। তো যাই হোক, এই সাতক্ষীরা হচ্ছে জামাতের গড়। এবং যারা টাকি, বসিরহাট, হিঙ্গলগঞ্জ এইসব অঞ্চলের বাসিন্দা, পশ্চিমবঙ্গের বাসিন্দা, তারা জানেন যে কতটা আতঙ্কের মধ্যে তারা নিজেরা দিন কাটাচ্ছেন প্রত্যহ। কারণ প্রতিদিন, প্রতি রাত্রে ওপার থেকে সাঁতরে হোক, মাছ ধরার ডিঙি নৌকো চড়ে হোক, স্থলপথে হোক, যেভাবে হোক, জামাতিরা, বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলমানরা পশ্চিমবঙ্গের চলে আসছে এবং ভারতের মূল স্রোতে ঢুকে পড়ছে। এবং আমি আগের দিনের আলোচনায় বলেছি যে এরা সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় কোনো আত্মীয়ের বাড়িতে, এজেন্টের বাড়িতে নানাভাবে থাকে এবং রাতারাতি শাসক দলের ছত্রছায়ায় থাকা নেতাদের বা নেত্রীদের বদান্যতায় সামান্য টাকার বিনিময়ে হয়ে যায় নকল ভারতীয় ডকুমেন্টস। এবং এইভাবে এরা ভারতের মূল স্রোতে ভারতীয় হিসাবে মিশে যায়। এবং এটা শুধুমাত্র টাকি, বসিরহাট, হিঙ্গলগঞ্জ এক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশের রংপুরের কথা যদি ধরেন, তো রংপুরের উল্টো দিকটা কি আমরা সকলেই জানি, শিলিগুড়ি, দিনাজপুর অঞ্চল। এবং ভুলে গেলে হবে না, এখানে কিন্তু রয়েছে 20 কিলোমিটারের সেই বিখ্যাত দ্য চিকেন স্নেক, এই করিডোর, চিকেন স্নেক করিডোর, যার উপরে সুদীর্ঘকাল ধরেই টেররিস্টদের, বিচ্ছিন্নতাবাদীদের, টুকরে টুকরে গ্যাংয়ের একটা নজর রয়েছে। কারণ এটাকে যদি কবজা করা যায়, চিকেন স্নেককে যদি কেটে দেওয়া যায়, তাহলে বাকি অবশিষ্ট ভারতের সঙ্গে নর্থ ইস্ট ইন্ডিয়ার যোগাযোগ, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং কোনো রেস্কিউ অপারেশন চালানো যাবে না, আর্মি পৌঁছতে পারবে না, সাংঘাতিক একটা ম্যাসাকার সিচুয়েশন অ্যারাইজ করা যাবে। তাই টুকরে টুকরে গ্যাং চিরদিনই এই চিকেন স্নেক এর উপরে নজর দিয়ে আসছে। এই রংপুর জামাতিদের দখলে চলে গিয়েছে। আবার ধরুন কুষ্টিয়া, জামাতিরা জয়লাভ করেছে, নদিয়ার উল্টো দিকে এই কুষ্টিয়া। কাজেই বুঝতেই পারছেন। এবং লক্ষণীয়ভাবে এই রংপুর থেকে শুরু করে, অর্থাৎ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল থেকে শুরু করে কোচবিহার, দিনাজপুর হয়ে একেবারে পেট্রাপোল পর্যন্ত, দক্ষিণবঙ্গের পেট্রাপোল পর্যন্ত এক সুদীর্ঘ অঞ্চল ওপাশে জামাতিদের দখলে চলে গেছে। আপনাদের মধ্যে যদি কারো কোনো পরিচিত বা আত্মীয় পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলিতে থাকেন, মালদা, মুর্শিদাবাদ,
কোচবিহার, দিনাজপুর, নদিয়া ইত্যাদি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ইত্যাদি, তাহলে আপনারা তাদের কাছ থেকে অবশ্যই শুনেছেন যে কিভাবে তাদেরকে দিবারাত্র আতঙ্কের মধ্যে কাটাতে হয়। প্রতিনিয়ত বাংলাদেশ থেকে লোক আসা যাওয়া করছে, কারণ যে কথা আগের দিনই বলছিলাম, বিশাল অঞ্চল মুক্তাঞ্চলে পরিণত হয়ে রয়েছে। এখনও নেই কোনো কাঁটাতারের বেড়া, তারপর তো নদী সীমানা বা জলসীমানা আছেই, যেটা আরও মারাত্মক। এক তো হচ্ছে এ রাজ্যে তৃণমূল মোটেও বিএসএফ তথা কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা করে না, তাই বিএসএফের এখতিয়ার বাড়ানোতে তৃণমূলের সব থেকে বেশি অসুবিধা হয়। কারণ আগের দিনই বলেছি যে অবৈধ বাংলাদেশিরাই তৃণমূলের এক বিরাট ভোট ব্যাংক, যে কারণে তৃণমূল স্বভাবতভাবেই এসআইআরের ঘোষিতভাবে বিরোধী। এরই পাশাপাশি আরেকটা দিকও লক্ষণীয়, সেটা হচ্ছে তৃণমূল সরকার যেমন জমি দিচ্ছে না, তেমনি আর একটা দিকেও এরা কাজ করে চলেছে। তা হচ্ছে বিএসএফকে কোনোভাবেই এরা কাজ করতে দেয় না। এ রাজ্যে বিভিন্ন সেন্ট্রাল এজেন্সির কাজে বাধা দেওয়া হয়। আপনারা দেখছেন নির্বাচন কমিশনের ক্ষেত্রেও কত রকমভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ে গিয়েছেন এসআইআর আটকানোর জন্য, যা ভারতের কোনো মুখ্যমন্ত্রী করেননি স্বাধীন ভারতে। তো বিএসএফের বিরুদ্ধে কিভাবে মুখ্যমন্ত্রী লোককে খেপিয়ে তোলেন, প্রভোক করেন, সেটা আর আপনাদের নতুন করে বলতে হবে না। অনেক নিউজ চ্যানেলের আর্কাইভে আছে তার বিভিন্ন এই ধরনের উত্তেজক ভাষণ, যেখানে তিনি সাধারণ মানুষকে, নারী পুরুষ নির্বিশেষে মানুষদের বিএসএফের বিরুদ্ধে খেপিয়ে তুলছেন, যাতে বিএসএফ সঠিকভাবে নিজেদের কাজ করতে না পারে। তার জন্য তৃণমূল সদা সর্বদাই সচেষ্ট। কাজেই একটা জিনিস আমাদের বুঝে নিতে হবে, কিন্তু আমরা বাঙালিরা নিজেদের খুব প্রগতিশীল বলে বড়াই করি। এখান থেকেই আমার প্রশ্ন হলো, এ কেমন ধরনের সেকুলারিজম, এ কেমন ধরনের প্রগতিশীলতা যা আমাদের বুদ্ধিকে গুলিয়ে দিচ্ছে? আমাদের ঘরের কাছে বিপদ এসে গিয়েছে, আমরা এখনও বুঝতে পারবো না কি এই বিপদের গুরুত্বকে? আমরা কি এখনও অনুভব করব না যে আগামী দিনে আমি, আমার পরিবার, আমাদের পরবর্তী প্রজন্ম নিরাপদে থাকবে? তো এ বিষয়ে আমি একটা মজার কথা বলি, আপনারাও হয়তো কথাটা অনেকেই শুনে থাকবেন, তবু আরেকবার কথাটা এখানে বলবার লোভ সামলাতে পারছি না। অনেকের কাছেই বলতে শুনেছি, বিশেষ করে যারা ওপার বাংলা থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন, ধনে প্রাণে মারা পড়তে পড়তে পালিয়েছেন, মুসলমানের লাথি খেয়ে পালিয়েছেন, তাদের অনেকেই বলেন এই লড়াইটা নাকি জাতের লড়াই ছিল না, এই লড়াইটা নাকি ভাতের লড়াই ছিল। বুঝুন একবার ব্যাপারটা। আমি নিজে একটি উদ্বাস্তু পরিবারের সন্তান। হ্যাঁ, আমি নিঃসন্দেহে স্বাধীন ভারতে জন্মগ্রহণ করেছি, সেটা আমার সৌভাগ্য ভগবানের কৃপায়, কিন্তু আমার আগের প্রজন্ম এসেছিল ওপার বাংলার ময়মনসিংহ থেকে। তো প্রশ্ন হলো এটাই যে ওপারে কি আমরা বা আমাদের মতো এরকম লক্ষ কোটি মানুষ যারা সর্বস্ব হারিয়ে, স্বজনকে হারিয়ে ওপার থেকে চলে আসতে বাধ্য হয়েছিল, তারা কি ওপারে ভাত খেতে পেত না? তাদের জন্য কি ভাত জুটতো না? বিরাট চকমিলানো বারান্দা,
সুবিশাল প্রাসাদ অট্টালিকা, একরের পর একর ধানি জমি, পুকুর, নাটমন্দির, দেবালয় সর্বস্ব হারিয়ে ফেলে রেখে 14 পুরুষের ভিটেমাটি ছেড়ে দিয়ে কেন এপারে চলে আসতে হলো? অন্ধকারে পালিয়ে, নদীতে সাঁতরে, বেড়া ডিঙিয়ে, কোনো মতে এক বস্ত্রে কেন এ পাশে আসতে হলো? শুধু কি দুমুঠো ভাতের জন্য? ওপারে কি ভাত জুটত না? ওপাশে কি তখন লোকে পদ্মার পানি আর পদ্মাপাড়ের হাওয়া খেয়ে জীবন ধারণ করত? এ প্রশ্ন আজ আমি আপনাদের সামনে রাখতে চাই। আপনারা নিজেরা এগুলো ভাববেন এবং মানুষকে প্রশ্নটা করবেন যখনই কেউ বলবে আপনাদের যে লড়াইটা ভাতের লড়াই, মোটেও জাতের লড়াই নয়, তখন এই প্রশ্নটা আপনারা তাদেরকে করবেন যে ভাত কি বাংলাদেশে উৎপন্ন হতো না? ধান উৎপন্ন হতো না? ভাত খেতে পেতে না? 14 পুরুষের ভিটেমাটি কেন ছাড়লে? দেখুন, আজকে পশ্চিমবঙ্গ থেকে বহু ছেলে মেয়ে শিক্ষালাভের জন্য বা কর্মসংস্থানের জন্য পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন রাজ্যে চলে যায়। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি একটা ডেড স্টেট, এ বিষয়ে আমি পরবর্তী বিভিন্ন পর্বে আলোচনা করব, সেটা আলাদা কথা। কিন্তু চলে যায় এবং এটা অনেক বছর ধরেই ক্রমাগত হয়ে চলেছে। কিন্তু কখনো কি এমন হয় যে তারা আর পশ্চিমবঙ্গে ফিরে আসে না বা পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে যায় এক বস্ত্রে? ঘটিবাটিও নিয়ে যেতে পারে না, লুকিয়ে অন্ধকারে পালিয়ে যেতে হয়। উন্নতির জন্য মানুষ অনেক জায়গাতেই যায়, কিন্তু প্রাণ ভয়েই সেদিন আমাকে আপনাকে পালিয়ে আসতে হয়েছিল ওপার থেকে, এই উগ্র মৌলবাদী মুসলমানদের জন্য, রাজাকারদের জন্য, যাদের কাছে আমরা কাফের ছাড়া আর কিছুই ছিলাম না এবং আজও নই। তো বন্ধুরা, আমি এটাই বলবো যে এখনো আমাদের যেটুকু সুযোগ আছে, যেটুকু সময় আছে, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। আমাদের বুঝতে হবে যে পশ্চিমবঙ্গ এক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে চলেছে। যারা দ্য গ্রেট ক্যালকাটা কিলিং দেখেননি, তারা বেঙ্গল ফাইলস দেখে নেবেন, বইপত্র পড়বেন, জানবেন। যারা নোয়াখালী দাঙ্গা কি দেখেননি, দেখুন, জানুন। আজকাল সোশ্যাল মিডিয়ার জমানা, খবর চাপা থাকে না। এই জিনিস, এই জেনোসাইড, এই নরসংহার যদি আর না দেখতে চাই আমরা, আমাদের পশ্চিমবঙ্গে যথার্থ পরিবর্তন দরকার। হিন্দুদের সরকার, হিন্দুত্ববাদী সরকার প্রয়োজন, যারা দুধেল গাইদের তোষণ করবে না। এর মধ্যে কোনো প্ররোচনামূলক মন্তব্য নেই। বিষয়টা আত্মরক্ষার, বিষয়টা নিজের জীবন এবং জীবিকা সুরক্ষিত রাখবার, বিষয়টা নিজের পরিবার এবং প্রিয়জনেদের সুরক্ষার। আজকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে। 1951 সাল থেকে শুরু করে 2011 পর্যন্ত সেন্সাস হয়েছে। আপনারা জানেন, অতিমারি সময় সেন্সাস করা যায়নি এবং আবারও সেন্সাস শুরু হতে চলেছে ভারতবর্ষে। পশ্চিমবঙ্গে হিন্দুর সংখ্যা তুলনামূলকভাবে কমে গিয়েছে এবং মুসলমানের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। এটা বোঝা দরকার যে আজকে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলির যারা রয়েছেন, ওসব গ্রামে, মালদা, মুর্শিদাবাদ, আমরা দেখেছি গত বছরে, এই মাত্র কয়েকদিন আগেই বেলডাঙার পরিস্থিতি আমরা দেখেছিলাম। ভুয়ো খবরকে কেন্দ্র করে কিভাবে বেলডাঙা অশান্ত হয়েছিল।
এবং রাজ্য প্রশাসন একেবারে কোনো রকম ব্যবস্থা না নিয়ে চুপচাপ বসে দেখেছে। এমনকি সাংবাদিকদেরও উপরেও আক্রমণ করা হয়েছিল। তারপর মিডিয়ার চাপে, নানাবিধ মহলের চাপে রাজ্য প্রশাসন নড়ে চড়ে বসে এবং কিছু লোক দেখানো ব্যবস্থা নেয়। বিষয়টা ভাববার যে এই জামাত এপার বাংলা থেকে ওপার বাংলায় গিয়ে ভোট দেয়, আবার ওপার বাংলা থেকে এপারেও আসে। এটা একটা গেম প্ল্যান। এবং এই নির্বাচনেও জামাতের টাকা নানাভাবে ঘুরপথে খাটানো হচ্ছে। বিভিন্ন মহল থেকে এই অভিযোগ ইতোমধ্যেই উঠতে শুরু করেছে। তাই বন্ধুরা, দেখুন, ভাবুন এবং এগিয়ে চলুন। একটা জিনিস বুঝতে হবে, ধর্ম রক্ষতি রক্ষিতঃ, অর্থাৎ ধর্মকে যে রক্ষা করে ধর্মই তাকে রক্ষা করে। যতক্ষণ পর্যন্ত আমরা হিন্দুরা পশ্চিমবঙ্গ তথা ভারতে সংখ্যাগরিষ্ঠ আছি, ততক্ষণ পর্যন্ত এই দেশ ধর্মনিরপেক্ষ ছিল, আছে এবং থাকবে। কোনো মুসলমান দেশ ধর্মনিরপেক্ষ হয় না। একসময় পাকিস্তানেও হিন্দুরা ছিল, আফগানিস্তানেও ছিল। আজ তাদের কি পরিণতি হয়েছে? বাংলাদেশের পরিণতি তো আমরা প্রতিনিয়তই দেখছি। কাজেই এপার বাংলা ওপার বাংলা দুয়ে মিলিয়ে একই বাংলা না বন্ধুরা। এই আফিং আর সেবন করবেন না। এসব ধান্দাজীবীরা অনেক বোঝায় আমাদেরকে, কিন্তু এখন আত্মরক্ষার প্রয়োজন। আবারও বলছি, এখানে কোনো প্ররোচনামূলক মন্তব্য নয়, এটা আত্মরক্ষার প্রশ্ন। আপনারা জানেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে কিছু স্বনামধন্য সঙ্গীত শিল্পীদের নানাভাবে বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। তাদেরকে সেকুলার গান গাইতে বলা হচ্ছে অনুষ্ঠানে। ভাবতে পারছেন তো? এরপর কিন্তু সেদিনই আসন্ন, যেদিন এই সরস্বতী পুজো, এই দুর্গা পুজো একেবারেই বন্ধ হয়ে যাবে। যেমন আজানের সময় বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন স্থানে মুসলমানদের আজানের সময় ঢাক বাজানো চলে না, সরাসরি ফরমান আসে। মর্নিং শোজ দ্য ডে, ইংরাজিতে একটা প্রবাদ আছে। সময় থাকতে বন্ধুরা সতর্ক হতে হবে। মাঝে মাঝে শুনি হিন্দু রাষ্ট্র গঠন করবার কথা। এখন প্রশ্ন, এই হিন্দু রাষ্ট্র গঠন এটা মুখের কথা নয়। ওয়ান ফাইন মর্নিং দিল্লির লালকেল্লা থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ঘোষণা করবেন, আজ থেকে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হয়ে গেল। ব্যাপারটা এত সোজা নয়। তাই যারা এর জন্য নরেন্দ্র মোদীকে বা আরএসএসকে বা বিশ্ব হিন্দু পরিষদকে দোষারোপ করেন, হয় তারা মহামূর্খ আর নয় তারা মহাধূর্ত। সবটা জেনেও না বোঝার ভান করছেন। ভারতবর্ষ পেহেলগাঁওয়ের ঘটনার পরে আপনারা জানেন যে পাকিস্তানকে জল বন্ধ করে দিয়েছিল, এবং তাই নিয়েই ভারতের অভ্যন্তরেই হিন্দু সমাজের একটা বিরাট অংশ প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল ইত্যাদি শুরু করেছিল। এরা ওই পাকিস্তানিদের পক্ষে লড়াই করে। ভারতের শত্রু ভারতের বাইরে যত না, ভারতের অভ্যন্তরে তার থেকে অনেক বেশি। এবং অঙ্গরাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই কথাটা 100-র মধ্যে 200 ভাগ প্রযোজ্য। কারণ এখানে সরকারের
সর্বোচ্চ স্তর থেকেই বলে দেওয়া হয় মুসলমান তোষণের কথা এবং দুধেল গাই তত্ত্বের কথা। এ তত্ত্ব আমার দেওয়া নয়, এ তত্ত্ব তৃণমূল সরকারের সর্বোচ্চ স্তর থেকে দেওয়া। এবং প্রগতিশীলতা, ধর্মনিরপেক্ষতার নামে সব রকমভাবে হিন্দুর বিরুদ্ধে কথা বলা হয়, হিন্দু বিদ্বেষ ছড়ানো হয়। ধর্মনিরপেক্ষতা তো তখনই হবে যখন সব ধর্মের অন্ধকারময় দিকগুলি সমানভাবে তুলে ধরা হবে, কিন্তু না, তা হয় না। আমি এ বিষয়ে পরবর্তী পর্বগুলিতে আলোচনা করব। তো বন্ধুরা, উপসংহারে এসে আমি আজকে কথাই বলতে চাই, 2026 একটা ট্রানজিশন পয়েন্ট। এরপর হয়তো আমরা আর সুযোগ পাব না। কিসের সুযোগ? পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেওয়া থেকে আটকানোর সুযোগ। আপনারা জানেন বাংলাদেশি কত টেররিস্ট পশ্চিমবঙ্গে ধরা পড়ে এবং ভারতের বিভিন্ন প্রদেশে ধরা পড়েছে। পশ্চিমবঙ্গ দিয়েই তারা ভারতে প্রবেশ করে, তারপর জাল আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি বানিয়ে, পাসপোর্ট বানিয়ে ভারতের মূল স্রোতে মিশে যায়। এ নিয়ে আগের দিন আলোচনা করেছি, কারণ পশ্চিমবঙ্গে এসবের ফ্যাক্টরি আছে, এগুলো খুব সহজেই পাওয়া যায় এবং তাদের অনেকে তো নির্বাচনে অংশও নিয়েছে, ভোট দিয়েছে। এই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার প্রাক্কালে বিভিন্ন টিভি চ্যানেলে আপনারাও হয়তো নিশ্চয়ই দেখেছেন বা শুনে থাকবেন। বাংলাদেশের জঙ্গি নেতা, মৌলবাদী নেতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলতে পারে, আপনি মোদির ভারত থেকে বাংলাকে আলাদা করে নিয়ে, স্বাধীন করে নিয়ে ফেলুন, বেরিয়ে আসুন। আমার কথা নয়, নিজেরা সার্চ করুন, দেখবেন। এর সত্যতা আপনারাই যাচাই করে দেখুন। বিষয়টা ভাববার। একটু একটু করে, রাতারাতি কিছুই হয় না, একটু একটু করে আজকে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলো জামাতিদের দখলে চলে যাচ্ছে। যারা নারী নিরাপত্তায় বিশ্বাসী নয়, নারী স্বাধীনতায় বিশ্বাসী নয়, নারীর পড়াশোনায় বিশ্বাসী নয়, শিক্ষায় বিশ্বাসী নয়, যারা প্রগতিশীলতায় বিশ্বাসী নয়, এক এবং একমাত্র শরিয়তি আইন কানুনেই বিশ্বাসী। কোথায় রাখবো তখন ধর্মনিরপেক্ষতাকে? তখন তো গান গাইতে যাওয়ার আগেও দুবার ভাবতে হবে। দুবার কেন, 200 বার ভাবতে হবে। আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চাও তো করা যাবে না। সুতরাং এই শেষ সুযোগ আমাদের কাজে লাগাতেই হবে। এবার পশ্চিমবঙ্গে যথার্থ পরিবর্তন হবেই যদি আমরা হিন্দুরা একজোট হই। হিন্দু যদি বাঁচতে চাও, বিভেদ ভুলে এক হও। এটাই আমাদের স্লোগান হোক, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। এবং যখন জামাতিরা বিভিন্ন ক্ষেত্রে, এই রাজাকারেরা যখন কাফেরদের উপরে অত্যাচার করে, তখন কিন্তু এরা দেখে না কে সিপিএমের হিন্দু, কে তৃণমূলের হিন্দু, কে বিজেপির হিন্দু, কে কংগ্রেসের হিন্দু। ওদের কাছে আবারও বলছি, আমাদের একটাই পরিচয়, আমরা কাফের হিন্দু। কাশ্মীরের ঘটনার পরে অনেক জায়গায় এমন কথাও শোনা গিয়েছিল যে সেখানে প্যান্ট খুলে চেক করে তারপর খতম করে দেওয়া হয়েছে। কাজেই কতখানি নির্মম, পাশবিক, পৈশাচিক অত্যাচার হতে পারে তা খুব সহজেই আপনারা অনুমান করতে পারছেন। তখন কিন্তু কোনো উচ্চশিক্ষা, অঢেল ব্যাংক ব্যালেন্স, কোনো কিছুই আমাদের বাঁচাতে পারবে না।
গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস। ইংরাজিতে একটা প্রবাদ আছে। আত্মরক্ষার্থে তাই আমাদের একজোট হতে হবে এবং নির্লজ্জ, সংখ্যালঘু তোষণকারী এই সরকারকে বদলাতেই হবে এবং হিন্দুত্ববাদী, জাতীয়তাবাদী, রাষ্ট্রবাদী দলকেই আমাদের নির্বাচিত করতে হবে। দেখুন, বিষয়টা হিন্দু মুসলমান দ্বৈরথ নয়। অনেক রাষ্ট্রবাদী মুসলমান আছেন, ভারতীয় মুসলমান আছেন, যারা ভারতের বাসিন্দা, অনুপ্রবেশকারী নন, এবং তারা ভারতকে নিজেদের মাতৃভূমি বলেই মনে করেন। এমন মুসলমানের সংখ্যাও যথেষ্ট। কিন্তু তাদের কথা তাদের মধ্যেই শোনা হচ্ছে না। এটা তাদেরও দুঃখ, তাদেরও আক্ষেপ। তারাও প্রগতিশীলতায় বিশ্বাস করেন, সমাজের মূল স্রোতে মিশে যেতে চান। এটা তাদেরও দুঃখ। তাই বন্ধুরা, সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আমার একান্ত বিনীত আবেদন এই যে, আসুন পশ্চিমবঙ্গবাসী নির্বিশেষে আমরা সকলে একজোট হই এবং রাষ্ট্রবাদী শক্তির আবাহন করি এবং আসন্ন 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে আমরা পশ্চিমবঙ্গে যথার্থ পরিবর্তন নিয়ে আসি এবং পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক শক্তির, উগ্র ইসলামিক মৌলবাদী শক্তিকে পরাজিত করে শুভবুদ্ধির উদয় ঘটাই, গড়ে তুলি সোনার বাংলা, গড়ে তুলি উজ্জ্বল ভবিষ্যৎ। কথা হবে আবার আগামী পর্বে নতুন কোনো বিষয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন। ধন্যবাদ। নমস্কার।